নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি বাজেট 2024। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। মোরারজি দেসাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ। সাধারণ বাজেটের নজর মধ্যবিত্তের, ঠিক কোন কোন জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসের দাম বাড়বে, চাকরিজীবীদের জন্য করছাড়ি সুখবর থাকবে কিনা, 2024 থেকে 25 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 6.5 থেকে 7% হবে। সোমবার আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করে জানিয়েছেন এমনটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অবশ্যই সেখানে বোঝাই যাচ্ছে একদিকে যেমন তিনি ইতিহাস করবেন কি ক্ষেত্রে, যে না সপ্তমবার তিনি কিন্তু বাজেট পেশ করবেন, এবং সেইভাবেই কিন্তু একদিকে তেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু এবার ইতিহাস গড়বেন। সেভাবেই আমাদের আজকের যে 2024-এর বাজেট কি বলছে, আয় ব্যয়ের হিসাব কি বলছে, কোন খাতে কত খরচ, সেখানে রাজস্ব যে ঘাটতি বা রাজকোষ যে ঘাটতি আছে সেই ঘাটতির ক্ষেত্রেও আমাদের নজর থাকবে। সেখানে কি ভাবে নজর দেয় কেন্দ্রীয় সরকার, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তার পাশাপাশি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আর্থিক বৈষম্যের মোকাবিলা, এই যে বিষয়গুলো রয়েছে এখানেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। যুব সম্প্রদায়ের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, এই দিকেও কিন্তু নজর থাকছে এই 2024-এর বাজেটে। তার পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, আমরা দেখেছি বেকারত্ব যে সমস্যা তা কিন্তু যথেষ্টই মাথাচাড়া দিয়ে রয়েছে আমাদের দেশে, এবং সেখানেই এর কর্মসংস্থান এবং যে দক্ষতা বৃদ্ধি সেখানে কিন্তু নজর থাকবে। তার পাশাপাশি কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আরো বেশি যে গ্রিন ফুটপ্রিন্ট বাড়ানোর দিকে নজর থাকবে। অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সেদিকেও নজর থাকবে। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। মোরারজি দেসাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে মোরারজি দেসাই তিনি ষষ্ঠ টানা 6 বার ধরে বাজেট পেশ করেছিলেন, এবং তৃতীয় স্থানে রয়েছেন কিন্তু প্রণব মুখোপাধ্যায়। এবং এবার একেবারে সেই সমস্ত রেকর্ড ভেঙে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু এবার সপ্তমবারের জন্য বাজেট পেশ করবেন। অবশ্যই সাধারণ বাজেটে নজর থাকছে মধ্যবিত্তের, কারণ কোন কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম বাড়বে। তার পাশাপাশি চাকরিজীবীদের জন্য কর ছাড়ে সুখবর থাকবে, তো সেদিকেও কিন্তু নজর থাকবে। 2024 থেকে 25 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 6.5 থেকে 7% হবে। সোমবার আর্থিক সমীক্ষার যে রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ঠিক সেই যে রিপোর্ট সেইখানেই এমনটা জানিয়েছেন তিনি, এবং অবশ্যই সে কারণেই কিন্তু আমাদের এই যে বাজেট 2024 সেখানে নজর থাকছে যে আজ ঠিক কোন কোন বিষয়গুলিতে গুরুত্ব আরোপ করা হয়। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের যে ফলাফল এবং তার পাশাপাশি যে স্থানীয় যে বিধানসভা উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি, এবং যেই কারণেই কিন্তু এই যে বাজেট 2024 সেদিকে বাড়তি নজর থাকছে, কারণ সেখানে কোথাও কি বড় চমক দেওয়া হবে আম জনতার জন্য, সেখানে অবশ্যই বাড়তি নজর থাকছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এবারের যে সরকার সেখানে কিন্তু বিজেপি একেবারেই সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে শরিকি যে জোট সেই জোটের উপর নির্ভর করেই এই তৃতীয়বারের মোদী সরকার। অবশ্যই সেখানে শরিকি সমস্যাগুলো রয়েছে, যে শরিকি দাবি দাওয়া যে রয়েছে আমরা দেখেছি একের পর এক, জেডিইউর দাবি দেওয়া হোক বা টিডিপির দাবি দেওয়া হোক, সেই দাবি দাওয়াগুলোকে কতটা ভারসাম্য রাখতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই যে দাবি দাওয়াগুলি রয়েছে তার মধ্যে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং তার পাশাপাশি বাজেট 2024-এ মধ্যবিত্তের জন্য সেখানে কোন জিনিসের দাম কমবে বা কোন জিনিসের দাম বাড়বে সেদিকেও আমাদের কিন্তু বাড়তি নজর থাকছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সামনেই রয়েছে 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র তাদের জন্য কোনো নিত্য নতুন কিছু চমক আনতে পারেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজ প্রথমে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং অবশ্যই আজ সেখানে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী, এবং বাজেট ভাষণের পরই তা নিয়ে বিতর্ক চলবে। জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং তারপরই কিন্তু ভোটাভুটিতে সেই বাজেট প্রস্তাব গৃহীত হবে। মূলত আমরা যেমনটা দেখেছি যে
ধনী ভোটের মধ্য দিয়েই কিন্তু এই যে বাজেট প্রস্তাব আছে তা কিন্তু পাশ হয়। অবশ্যই তারপর এই যে লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই বাজেট প্রস্তাব পেশ করবেন, তার পরবর্তীতে সেই বাজেট প্রস্তাব কিন্তু রাজ্যসভায়ও যাবে এবং সেখানে সেই প্রস্তাব পাশ হবে এবং অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর বাজেট প্রস্তাব কার্যকরী হবে। অবশ্যই সেখানে আমাদের নজর থাকবে যে আজ এই 2024-এর বাজেটে যেখানে অবশ্যই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে যে বড় বড় যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু একদিকে তাকিয়ে রয়েছে, কারণ অবশ্যই এই বাজেটের উপর নির্ভর করেই কিন্তু 2024 থেকে যে 2025-এর যে অর্থবর্ষ রয়েছে সেই অর্থবর্ষ কিন্তু নির্ধারিত হবে। আপনাদের জানিয়ে রাখি আজ এই বাজেটে নজর রয়েছে আম জনতা। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং সপ্তমবারের জন্য এই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একেবারে মোরারজি দেসাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার টানা বাজেট পেশ করবেন। এবার 2024-এর যে বাজেটটা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অবশ্যই সেখানে কোন কোন বিষয়গুলি উঠে আসে অবশ্যই সেখানে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি গতকালই যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন প্রথমেই সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে এবারের যে বাজেট সেখানে কিন্তু ভারতের যে বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে। অবশ্যই যদিও সেই যেমনটা তিনি বলেছিলেন যে 2047-এর বিকশিত ভারত সেই লক্ষ্যে কিন্তু সেই লক্ষ্য পূরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজকের এই বাজেট বা 2024 থেকে 2025-এর অর্থবর্ষের যে বাজেট সেদিকে। সেই কারণেই আরো বেশি বাড়তি নজর থাকছে এবং আপনাদের জানালাম যে এই যে তৃতীয় মোদী সরকারের বাজেট সেখানে অবশ্যই বাড়তি নজর থাকছে, সেখানে কি বড় চমক থাকবে এবং তার পাশাপাশি অর্থনৈতিক যে বিষয়টি আছে সেভাবে সেই দিকটার সঙ্গে রাজনীতির সংমিশ্রণ অবশ্যই হয়ে থাকে বাজেটের মধ্যে এবং সেই যে সেই সংমিশ্রণকে কিভাবে তার মধ্যে ভারসাম্য রক্ষা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেদিকে অবশ্যই নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি এবং এই আজকের যে 2024-এর বাজেট সেখানে আর্থিক বৈষম্যের মোকাবিলার দিকে নজর থাকবে। চাকরিজীবীদের জন্য কোনো কর ছাড়ে সুখবর থাকছে কি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে যুব সম্প্রদায়ের স্বাস্থ্য পরিষেবার দিকেও নজর থাকবে, নারী উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু নজর থাকবে। তার পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি সেদিকেও নজর থাকবে। এই বাজেটের 2024-এর যে বাজেট রয়েছে সেখানে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আরো বেশি গ্রিন এনার্জিতে জোর দেওয়া হবে এই বাজেটে, এই নজর থাকবে সেদিকে। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সেদিকেও কিন্তু নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি এই যে 2024-এর বাজেট রয়েছে সেই বাজেটে কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধির দিকে যেমন নজর থাকছে তার পাশাপাশি আজকের এই বাজেট মধ্যবিত্তের জন্য কতটা সুখকর হবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সাধারণ বাজেটে নজর মধ্যবিত্তের। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট হাতে নিয়ে কিন্তু প্রবেশ করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই যে বাজেট রয়েছে সেই বাজেট হাতে নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। দেখছেন সেই ছবি নিজের বাসভবন থেকে বেরিয়ে তারপর ইতিমধ্যেই তিনি কিন্তু প্রবেশ করেছেন বাজেট হাতে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অবশ্যই এই যে লাল যে বাক্স আছে এর মধ্যেই বন্দী রয়েছে মধ্যবিত্তের যে স্বপ্ন। অবশ্যই 2024 থেকে 2025-এর যে অর্থবর্ষ সেখানে কিভাবে সাধারণ মানুষ নিজেদের যে দিন যাপন করবেন, কিভাবে তাদের বিভিন্ন খরচের সঙ্গে আয় ব্যয়ের সম্পর্কে কিভাবে নিজেদের মধ্যে তা ভারসাম্য বজায় রাখবেন, তা একদিকে যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি যেমন আজকের এই বাজেটে উপস্থাপন করবেন তার পাশাপাশি মধ্যবিত্তের নজরও কিন্তু এই বাজেটে থাকবে সেই কারণেই।
চাকরিজীবীদের জন্য কর ছাড়ে কি সুখবর থাকবে, সেদিকেও কিন্তু একদিকে নজর থাকবে। কারণ আমরা জানি যে বেকারত্বের সমস্যা নিয়ে বারংবার বিরোধীরা সরব হয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, বেকারত্বের সমস্যা যে অবশ্যই এই দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সেইটাও কিন্তু অবশ্যই অস্বীকার করা যায় না। এবং সেই বেকারত্বের সমস্যার ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য যে বাড়তি নজর থাকবে তা বোঝাই যাচ্ছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে। সুমন বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সুমন বাবু, আমরা জানি যে আজ সপ্তমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করবেন। সেখানে এই যে তৃতীয়বার মোদী সরকারকে ফেরানো হয়েছে, সাধারণ মানুষ তাদের ফিরিয়েছে, সেক্ষেত্রে পুঁজিপতিদের স্বার্থ কি আবারও দেখবে মোদী সরকার, নাকি এবার মধ্যবিত্তদের জন্য কিছু বড় চমক থাকতে পারে? কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে? আপনি যেটা বললেন মধ্যবিত্ত বলতে আমাদের ভেবে দেখতে হবে মধ্যবিত্ত ঠিক কারা। তিন রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সরকারি চাকরি করে যারা এবং কেন্দ্রীয় সরকারি চাকরি করে যারা, তাদের রেগুলার পে কমিশন রিভাইজ হয়, তাদের দিয়ে দেয়া হয়, তাদের ইনসেনটিভ ছাড়াই তাদের ইনক্রিমেন্ট পায়, এবং তারা ঠিক খুব যে দুরবস্থায় আছে তা আমি মনে করি না। তাদেরই অবস্থা খারাপ যারা সরকারি চাকরির বাইরে আছে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে। তাদের মাইনে তো দিয়ে তো তারা প্রথমত পায় না, তার উপর তাদের পেনশনেবল অ্যালাউন্সেস নেই, তার উপর তাদের হাউস রেন্টের ওপর যা ছাড় আছে। আর দিনকালে যেরকম জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। অনেক লোয়ার মিডল ক্লাস যারা আরো তলায় আছে মধ্যবিত্ত, তারা এখন গরিবীর পর্যায়ে পৌঁছে গেছে। তাদের উপর আরেকটা বাড়তি চাপ, সামাজিক সম্মান রেখে তাদের স্কুল কলেজে পড়ানো, তাদের চলন আচরণ সবই আলাদা। তৃতীয় স্তরের যে মধ্যবিত্ততা আছে, তাদের দেখলে মনে হয় তারা গরিব, তারা কিন্তু ততটা গরিব নয়। আমি যেরকম জানি, একটা পানের দোকানে সিঙ্গাড়া বেচে দিনে 10,000 টাকা তারা রোজগার করে, এবং তাদের এই সামাজিক বজায়ও রাখতে হয় না, তাদের ট্যাক্স দিতে হয় না, তারা জিএসটি দেয় না। তো তিন রকম ভাবে আছে। যেটা বলা দরকার হচ্ছে সরকারের নিশ্চয়ই মধ্যবিত্তের জন্য যেটা করা দরকার, সবাইকার যেটা লাভ হবে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি মজুত করা উচিত, অনেক কিছু ব্যয় করা উচিত, স্বাস্থ্যে রাখা উচিত, জিনিসপত্রের দাম কন্ট্রোল করা উচিত, এবং নতুন দিগন্ত দেওয়া উচিত ইন জবস। খালি চাকরি করলে তো হবে না। চাকরি আসলে জল যেরকম তলানির দিকে এগিয়ে যায়, অনেক লোকে আছে যারা দেশ ছেড়ে, প্রদেশ ছেড়ে, বিশেষ করে ইস্টার্ন রিজন ছেড়ে চলে যাচ্ছে ওয়েস্টার্ন রিজনে, কারণ সেইখানে পার ক্যাপিটা ইনকাম অনেক হাই। আমরা যদি আজকে দেশটাকে ভাগ করি পার ক্যাপিটা ইনকাম হিসেবে, দেখতে পারবো যে ইস্টার্ন জোন পার ক্যাপিটা ইনকাম একমাত্র মিজোরাম ছাড়া দেশের যেটা পার ক্যাপিটা ইনকাম তার থেকে অনেক কম। ওয়েস্টার্ন জোন এমনকি তেলেঙ্গানা বা দিল্লি, তাতে পার ক্যাপিটা ইনকাম অন্তত 3 গুণ বেশি বা 2 গুণ বেশি, ইভেন গুজরাট বা মহারাষ্ট্র। তো এইখানে যেখানে পার ক্যাপিটা ইনকামের এতখানি তফাৎ, সুযোগ সুবিধাতে অনেক লোকই এই পূর্বাঞ্চল থেকে চলে যাচ্ছে পশ্চিম দিকে, যাদের আমরা বলি মাইগ্রেটরি লেবার। এটা একটা। দ্বিতীয়ত, আমাদের নতুন দিগন্ত বা কাজ করার ক্রিয়া আসবে তখনই যখন আমরা ব্লু ইকোনমির দিকে দেখব। আমরা কি মনে করে রেখেছি 4,500 কিলোমিটার ব্লু ইকোনমি আছে যারা কোস্ট লাইনে থাকে, সেইখানে কাজ, সেইখানে সুবিধে, সেইখানে যদি কর্মক্ষেত্র করে তবেই আমাদের এটা চলবে। আমাদের দেশ কিন্তু ম্যানুফ্যাকচারিং কিঞ্চিত বাড়িয়েছে, কিন্তু বেসিক্যালি সার্ভিসেস সেক্টরে আমরা ঢুকে যাচ্ছি। সেই অপরচুনিটিটা মিডল ক্লাসকে দেওয়া উচিত। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে এই দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কতটা ঠিক তার নজর দিতে পারেন। আপাতত ধন্যবাদ আপনাকে সুমন বাবু।